चाहे अफगानिस्तान हो, चाहे पाकिस्तान हो, चाहे समय समय पर बांग्लादेश हो। ये जो अल्पसंख्यक वहां रहते थे उनके अधिकारों की सुरक्षा नहीं हुई। धर्म परिवर्तन होगा या तो शरणार्थी बनकर अपने धर्म और सम्मान को बचाने के लिए वो भारत में आए। मानवर भारत में आए, यहां पर उनको ये संरक्षण मिलना चाहिए था, मगर सालों तक नहीं मिला। ना उनको नागरिकता मिली, ना घर खरीदने का अधिकार मिला, ना नौकरी, स्वास्थ्य, शिक्षा के सुविधाएं मिली। अपने ही देश के अंदर दर दर की ठोकरें खा रहे हैं। हम पड़ोसी देशों से प्रताड़ित धार्मिक अल्पसंख्यकों के संरक्षण के लिए सिटीजनशिप अमेंडमेंट बिल को लागू करने के लिए प्रतिबद्ध है। দোরগোড়ায় করার আছে 24 লোকসভা নির্বাচন। তার আগে বঙ্গে মাথাচাড়া দিচ্ছে সিএএ ইস্যু। দুটো মুখ আলাদা হলেও কণ্ঠস্বরে সেই একই দৃঢ়তা, একই বিশ্বাস। লোকসভা নির্বাচনের আগে বাংলা নাগরিকত্ব সংশোধনী আইন তথা সিএএ লাগু করতে বদ্ধপরিকর বিজেপি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীদের কণ্ঠে সে আত্মবিশ্বাস বারংবার ফুটে উঠছে। নিশ্চিত করে বলতে চাই, এবছরই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইমপ্লিমেন্ট হতে চলেছে। সমস্ত কিছু যদি কমপ্লিট হয়ে যায় লোকসভা নির্বাচনের আগেও হতে পারে, যদি না হয় তাহলে 2024 অর্থাৎ এবছরই। এক সপ্তাহের মধ্যে সিএ লাগু হবে। উইদিন 7 days সিএ উইল বি ইমপ্লিমেন্ট। এই আইনের বিরোধিতায় প্রথম থেকে সোচ্চার ছিল রাজ্যের শাসক দল। সোমবার উত্তরবঙ্গ থেকে সিএ এর বিরোধিতায় সুর চড়ান রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্যই বিজেপি সিএ নিয়ে চিৎকার করছে। রাজবংশী বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যেই নাগরিক, নতুন করে কে একা করে চিৎকার করছে এটা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য। আপনারা সবাই নাগরিক, আপনাদের সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি। বিজেপি তৃণমূলের রাজনৈতিক দড়ি টানাটানিতে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। কিন্তু কি এই সিএএ আইন? এই আইন কার্যকর হওয়ার প্রয়োজনীয়তাও বা কি? দেশে সংশোধিত নাগরিকত্ব আইন কেন প্রয়োজন? 3 বছর আগে তা লোকসভায় দাঁড়িয়ে বুঝিয়ে দিয়েছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছিলেন, সিএএ নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার আইন নয়, বরং দেশের মানুষদের নাগরিকত্ব চিহ্নিত করার আইন। বাংলাদেশের শরণার্থীদের আপন করে নিয়েছে কেন্দ্রীয় সরকার। এমনকি এই আইন নিয়ে এদেশের সংখ্যালঘুদেরও কোনো চিন্তা নেই। একই বক্তব্য রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের গলাতেও। তিনি বলেন, উদ্বাস্তুদের নিয়ে বিজেপি রাজনীতি করে না। বিজেপির উদ্দেশ্য এই উদ্বাস্তুদেরকে নিয়ে পলিটিক্স করা নয়। এই উদ্বাস্তুদের মধ্যে কোনো একটি ছেলে যদি ভালো পড়াশুনো করে আমেরিকায় যেতে চায় পোস্ট গ্র্যাজুয়েট রিসার্চ করতে, তাকে যেন 71 সালের আগের দলিল খুঁজে বের করতে না হয়, সেই জন্য বিজেপি করবে। আর এখানেই প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যখন বারংবার সিএএ কে দেশের মানুষদের নাগরিকত্ব চিহ্নিত করার আইন বলা হচ্ছে, তখন তৃণমূল সুপ্রিমো এই আইনকে নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন কেন? কোথাও গিয়ে কি আতঙ্কিত তৃণমূল নেত্রী? সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহানের। এ যেন বাঘবন্দির খেলা। রাজ্য পুলিশের ডিজি, রাজ্যপাল, সর্বোপরি হাইকোর্টের নির্দেশের পরেও এখনো অধরা ইডি হামলায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা। এরই মাঝে শাহজাহান শেখের সঙ্গে রোহিঙ্গা যুগের বড় সড় তথ্য সামনে আসছে। বাংলাদেশের রোহিঙ্গা শিবির টাকা ছড়ানোর এক্সক্লুসিভ ভিডিও সিএনএর হাতে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন। সন্দেশখালীতেও রোহিঙ্গাদের দান বাক্স শুরু করেন অভিযুক্ত বেতাজ বাদশাহ, এমনটাই সূত্রের খবর। ইতিমধ্যেই সন্দেশখালী কাণ্ডে শাহজাহান শেখের সঙ্গে রোহিঙ্গা যোগ তুলে সরব বিরোধীরা। এনআইএ তদন্তের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়েছে রাজ্য বিজেপি। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সিএএ বিরোধিতায় ফের বিতর্ক দাঁড়া বেঁধেছে। তবে সিদ্ধান্তে অনড় কেন্দ্র। আপাতত নাগরিকত্ব পাওয়ার অপেক্ষায় উদ্বাস্তুরা। ক্যালকাটা নিউজ।
মেডিকেলে ভুয়ো শংসাপত্র সংক্রান্ত মামলা শুনবে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ কোথাও এই মামলার শুনানি হবে না। হাইকোর্টের 2 বিচারপতির মধ্যে বিবাদ মামলায় সোমবার এমনটাই নির্দেশ শীর্ষ আদালতের বিশেষ বেঞ্চের। পাশাপাশি মামলাকারী রাজ্য সরকার, সিবিআই উভয় পক্ষকেই হলফনামা জমা নির্দেশ সর্বোচ্চ আদালতের। 2 বিচারপতির মধ্যে বেনজির সংঘাত সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো যায় কিনা তা পরবর্তী শুনানিতে সিদ্ধান্ত হবে। এদিকে হাইকোর্টের 2 বিচারপতির সংঘাত প্রসঙ্গে কোনো মন্তব্য করতে নারাজ শীর্ষ আদালত। এদিন হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিরুদ্ধে সওয়াল করেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল। এই বিষয়ে দেশের প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেছেন, সিঙ্গল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চের বিচারপতিদের নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। এটা উচ্চ আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করবে এবং প্রভাব ফেলবে। তাই বিষয়টি আমরা অন্যভাবে সমাধান করব। মেডিকেলের ভর্তি সংক্রান্ত দুর্নীতির সমস্ত মামলা কলকাতা হাইকোর্ট থেকে সরিয়ে নিল সুপ্রিম কোর্ট। সমস্ত মামলা রিট পিটিশনে দাখিল করে এখন থেকে শুনবে সুপ্রিম কোর্টই। 2 বিচারপতির মধ্যে যে বিরল বা বেনজির দ্বন্দ্ব তৈরি হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত। তবে বিচারপতিদের বিষয় বা কলকাতা হাইকোর্টের বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ সুপ্রিম কোর্টের শীর্ষ বিচারপতির নেতৃত্বে গঠিত 5 বিচারপতির বেঞ্চ। তারা পরিষ্কার জানিয়েছেন, মহামান্য কলকাতা হাইকোর্ট নিজস্ব গরিমা আছে, সেক্ষেত্রে বিচারপতিদের নিয়ে কোনো কথা বললে সেটি গরিমা লঙ্ঘন করতে পারে বা সেক্ষেত্রে তার প্রভাব পড়তে পারে কলকাতা হাইকোর্টের উপরে। এই বিষয়টি তারা অন্যভাবে হ্যান্ডেল করবেন। প্রধান বিচারপতি জানিয়েছেন, হাইকোর্টে বিচারপতি আছেন এবং তিনি মামলাগুলি কোথায় কার করতে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেন। তার অধিকারে আমরা হস্তক্ষেপ করব না। আমরা 3 সপ্তাহের মধ্যে আবেদন শেষ করার জন্য কিছু সময় দেব। ঠিক 3 সপ্তাহ পর তা তালিকাভুক্ত করব। এর আগে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল জানান, ডাক্তারিতে ভুয়ো শংসাপত্র সংক্রান্ত মামলায় 4টে এফআইআর হয়েছে, পাশাপাশি 10টি শংসাপত্র বাতিল হয়েছে। প্রধান বিচারপতি জানান, আমরা রাজ্যের পক্ষ থেকে হলফনামা পেয়েছি। মামলাটিকে আমরা রিট পিটিশনে ট্রান্সফার করছি। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে রিট পিটিশন পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টে। 3 সপ্তাহ পর শুনানি হবে। জানা গিয়েছে, ডাক্তারি পরীক্ষা এমবিবিএস এর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ভুয়ো জাতিগত শংসাপত্র জমা দিয়ে ভর্তির অভিযোগে আদালতে মামলা রুজু হয়েছিল। সেই মামলাতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। মামলাটি ডিভিশন বেঞ্চে উঠলে বিচারপতি সৌমেন সেন সেই নির্দেশে স্থগিতাদেশ দেন। এ নিয়ে ডিভিশন বেঞ্চ বনাম সিঙ্গল বেঞ্চের 2 বিচারপতির মধ্যে তরজা তুঙ্গে ওঠে। বিষয়টিতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছিল শীর্ষ আদালত। শনিবার ছুটির দিনে বিশেষ বেঞ্চ গঠন করে এই মামলা শোনে সুপ্রিম কোর্ট। ওই দিন ডাক্তারিতে ভুয়ো শংসাপত্র মামলায় হাইকোর্টের যাবতীয় বিচার প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়েছিল। পাশাপাশি স্থগিতাদেশ দেওয়া হয় সিবিআই তদন্তেরও। কপিল সিব্বাল, রাজ্যের আইনজীবী এবং অভিষেক মানু সিংভি দুপক্ষই পক্ষ থেকেই বারবার বলা হচ্ছিল যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে যেন মামলাগুলি সরিয়ে নেওয়া হয়। কেন শুধুমাত্র অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকেই মামলা সরিয়ে নিতে চাইছে, এ নিয়ে প্রশ্ন তুলেছিল অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এবং তারপর তার প্রত্যুত্তর মেলেনি। এবং তারপরেই দেখা গেল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন এই 5 জাজের ডিভিশন বেঞ্চ তারা বললেন, মূল যে মামলাটি অর্থাৎ ডাক্তারি পরীক্ষায় এমবিবিএস এর ক্ষেত্রে যে জাল শংসাপত্র বা ভুয়ো শংসাপত্র জমা দেওয়ার যে মূল মামলাটি, সেটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ কেউই শুনতে পারবে না। এই মামলাটি শোনা হবে সুপ্রিম কোর্টের কাছে। যেহেতু অ্যাপেক্স কোর্টে মামলা করা রয়েছে, তাই নিম্ন আদালতের এই হস্তক্ষেপ করার দরকার নেই, সুতরাং সরে গেল। এই মামলার পরবর্তী শুনানিতে সর্বোচ্চ আদালত কি নির্দেশ দেয় সেদিকেই নজর ওয়াকিবহাল মহলে। অভিরূপা হাজরা এবং ইনার দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। মাত্র কয়েকদিন পরেই 2রা ফেব্রুয়ারি শুরু হচ্ছে 2024-এর মাধ্যমিক পরীক্ষা। কিন্তু তারপরেও পরীক্ষার অ্যাডমিট কার্ড পায়নি বহু পড়ুয়া। আর তাই মোটা টাকার ব্যাগ হাতে করে প্রধান শিক্ষকদের মঙ্গলবার হাইকোর্টে আসতে নির্দেশ দিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি। সোমবার বাগুইয়াটি জ্যাংরা আদর্শ বিদ্যালয় এবং অশোকনগরের সূর্য মৌলানা আজাদ উচ্চ বিদ্যালয়ের বেশ কিছু ছাত্রছাত্রী পরীক্ষার 2-3 দিন আগেও অ্যাডমিট কার্ড হাতে না পাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। এছাড়াও মুর্শিদাবাদের একটি হাই স্কুলের 8 জন ছাত্র অ্যাডমিট কার্ড না পাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। বিষয়টি শুনেই প্রধান শিক্ষকদের উদ্দেশ্য করে বিচারপতি বিশ্বজিৎ বসু জানান, আগামীকাল মোটা টাকার ব্যাগ হাতে করে হাইকোর্টে আসতে হবে প্রধান শিক্ষকদের।
না হলে পুলিশ দিয়ে তাদের আদালতে আনাবো, সেটা নিশ্চয়ই ভালো দেখাবে না। এছাড়াও বিচারপতি বসু বলেন, বিপ্লব করার বেলায় এই প্রধান শিক্ষকদের ঝুড়ি মেলা ভার, অথচ ছাত্রছাত্রীদের বিষয়ে তাঁরা উদাসীন। যেসব মাধ্যমিক পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড হাতে না পাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, সেই সব স্কুলের প্রধান শিক্ষকদের মঙ্গলবার আদালতে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়টি মোটেই ভালোভাবে নিচ্ছে না হাইকোর্ট। পড়ুয়াদের সমস্ত অভিযোগ শুনে এদিন পর্ষদের কাছে ওই ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড না পাওয়ার কারণ জানতে চান বিচারপতি বসু। পর্ষদের আইনজীবী জানান, স্কুলের তরফে সঠিক নথি না দেওয়ায় পর্ষদ অ্যাডমিট কার্ড ইস্যু করেনি। ইতি চটে যান বিচারপতি। মঙ্গলবার সকাল 10:30টায় ওই 3 স্কুলের প্রধান শিক্ষকদের এজলাসে উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার সকাল 10:30টায় এই মামলাগুলোর শুনানি হয়েছে বলে হাইকোর্ট সূত্রে খবর। প্রসঙ্গত, এর আগেও একইভাবে নির্ধারিত সময় ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন কার্ড ইস্যু না করায় মালদহের একটি স্কুলকে মোটা টাকা জরিমানা করেছিলেন বিচারপতি বসু। প্রধান শিক্ষকের পকেট থেকেই জরিমানার অর্থ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু, এমনটাই হাইকোর্ট সূত্রে খবর। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। 2022-এর প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় যারা নিয়োগ প্রক্রিয়ায় ছিলেন তাদের নামের প্যানেল প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের। এমনকি 2014 ও 2017 টেট উত্তীর্ণ প্যানেলে নাম থাকা 9533 জনকে নিয়োগপত্র দেওয়ার নির্দেশও দিল সুপ্রিম কোর্ট। মামলার সূত্রপাত বা বলা ভালো, সুপ্রিম কোর্টে এই মামলা গড়ানোর আগের ঘটনাক্রমে রয়েছে অনেক নির্দেশ, স্থগিতাদেশের পালা। মামলায় কলকাতা হাইকোর্টে আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, যারা ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত অথচ টেট পরীক্ষা দেননি তারাও যেন সুযোগ পায়। নির্দেশ দিয়েছিলেন 2022-এর প্রাথমিকের প্যানেলে যেন নাম থাকে তাদেরও। তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা গড়িয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। সেখানে বিচারপতি সুব্রত তালুকদার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ওই নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। এরপরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা। সেই আবেদনের ভিত্তিতে শুক্রবার 2022-এর প্যানেল প্রকাশের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল সুপ্রিম কোর্ট। এবার কিছুটা হলেও তারা আশার আলো দেখছেন। সিএনকে জানালেন 2022-এর টেট উত্তীর্ণ পরীক্ষার্থী। এখন আর স্টে নেই, তাহলে এই যে 14 আর 17 যারা টেট পাস আছে তাদের প্যানেল দ্রুত প্রকাশ করে আমাদের 2022 টেট পাসদের কখন ইন্টারভিউ নোটিশ দেয় আমরা সেদিকেই আমাদের চোখ রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রার্থনা করছি যাতে আমাদের যেন নিয়োগ প্রক্রিয়াটা যেন তাড়াতাড়ি চালু যেন করে দেয়। অনেকটাই আশার আলো দেখতে পাচ্ছি এবং পর্ষদ সভাপতি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের 22 স্টেট পাসকে নিয়ে, সেটাও যেন দ্রুত উনি আমাদের জন্য ভাবেন। 2022-এর প্রাথমিকের প্যানেল প্রকাশের মামলায় শেষমেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ খারিজ করে সিঙ্গল বেঞ্চে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখলো। তবুও আরেকদিকে যেহেতু 2022-এর শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলাও চলছে, তাই স্থগিতাদেশ উঠে যাওয়ার পরেও কবে শেষমেশ নিয়োগ প্রক্রিয়া শুরু হয় সেই প্রশ্ন উঠছে। ইন্দ্রাণী দাশগুপ্ত এবং অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। নিয়োগের দাবিতে রাজপথে দিন গুজরান হাজার হাজার চাকরি প্রার্থীর। যোগ্যতার প্রাপ্য মূল্য চাইলে সম্মুখীন হতে হয় শুধুই পুলিশি বাধার। এবারেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। করুণাময়ী বাসস্ট্যান্ডের কাছে নিয়োগের দাবিতে 1 থেকে 4 ফেব্রুয়ারি ধর্নায় মেলেনি পুলিশের অনুমতি। বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন 2022 সালে প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। তবে আদালতের রায় ছিল চাকরি প্রার্থীদের পক্ষেই। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে হলো এই মামলার শুনানি। নিয়োগের দাবিতে শান্তিপূর্ণ ধর্ণা কর্মসূচিতে অনুমতি মেলায় স্বস্তিতে চাকরি প্রার্থীরাও। মামলায় পুলিশের সাফ জবাব, যেহেতু ইদানিংকালে একাধিকবার অবস্থান বিক্ষোভকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই কারণেই চাকরি প্রার্থীদের প্রতিবাদ কর্মসূচিতে সায় দেয়নি তারা। কিন্তু আদালতের ধোপে টিকল না পুলিশের সেই সাফাই, তা বলাই বাহুল্য। 1 ফেব্রুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত একটি ধর্ণা অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রাথমিক টেট উত্তীর্ণরা। তারা ধর্নায় বসতে চাইছেন করুণাময়ী বাসস্ট্যান্ডের কাছে এবং সেই অনুমোদন তারা পুলিশের কাছে চেয়েছিল। পুলিশ সেই অনুমোদন দেয়নি এবং তারপরেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি জয় সেনগুপ্ত সেই ধর্নার বসার অনুমোদন দিয়েছেন।
বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশে এবার ধর্ণা চলাকালীন চাকরি প্রার্থীদের নিরাপত্তার দায়িত্বে থাকতে হবে পুলিশকে। এমনকি কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় সেদিকেও খেয়াল রাখবে পুলিশ। মূলত 4 দিনের এই কর্মসূচির তদারকিতে রাজ্য পুলিশকেই বহাল থাকার নির্দেশ দিলেন বিচারপতি। কিন্তু কেন পুলিশ নিজে থেকেই সহযোগিতায় এগিয়ে আসছে না? কেন বারবার জট কাটাতে হস্তক্ষেপ করতে হবে আদালতকেই? প্রশ্ন থেকেই যায়। ক্যামেরায় শ্যাম চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। দরজায় করা নাড়ছে লোকসভা নির্বাচন। তার আগে দাবাং মোডের নির্বাচনী প্রস্তুতি বিজেপি। বঙ্গে অমিত শাহ, জেপি নাড্ডা আসার পর থেকেই বলা চলে 2024-এর লোকসভা নির্বাচন ঘিরে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। বঙ্গে নানা স্তরের বিজেপি কর্মীদের নিয়ে বৈঠক, সোশ্যাল মিডিয়ায় কিভাবে প্রচার হবে তার বৈঠক, এমন বহু কর্মসূচি নিচ্ছে বঙ্গ বিজেপি। এরই মধ্যে সোমবার সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠকে মুক্তি পায় লোকসভা নির্বাচন নিয়ে বিজেপির নতুন গান, যার নাম হীরক রানী বাই বাই। লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা হীরক রানী বাই বাই এই ক্যাম্পেইন এবং ক্যাম্পেইনের যে আমাদের গান সেইটা উদ্বোধন হতে চলেছে। গানের কথায় শোনা যায়, বোমা গুলি পাচার, রানী যাবে ইতিহাস, রানীর দিন ফুরিয়ে গেছে তাই হীরক রানীকে বাই বাই। বোঝা যায় গানে গানে প্রতীকীভাবে মুখ্যমন্ত্রীকেই হীরক রানী আখ্যায়িত করেছে বিজেপি। তাতে মূল বিষয়গুলো হচ্ছে সিন্ডিকেট, কাটমানি, আমি জানি বেহাল স্বাস্থ্য, চিকিৎসা প্রাপ্ত, আইন শৃঙ্খলা, নারী নির্যাতন, এতেই হবে রানীর পতন। সংখ্যালঘু আদর পায়, হিন্দুরা করে হায় হায়। অতি বেকারত্বই রানীর দায়িত্ব। স্কুলের মিড ডে মিল রানীর কাছে হোয়াট এ ডিল। হীরক রানীর দেশে কৃষকের হাল সর্বনেশে। জেলে বসে রানীর সব ভাই মানুষের টাকার হিসাব চাই। লেখা গানে রানী কৃতি, ধুলোয় মেশে সংস্কৃতি। দিল্লি গিয়ে হাঁটি হাঁটি ছেড়ে গেল হাওয়াই চলে। লোকসভা নির্বাচনে মমতাকে গদিচ্যুত করতে এবার তারা বদ্ধপরিকর। রাজ্য জুড়ে ভরে যাওয়া হাজারো দুর্নীতির প্রতিবাদ, শিক্ষা, বালি, কয়লা, গরু, রেশন, এই সমস্ত দুর্নীতির প্রতিবাদ এবং যারা এই দুর্নীতির মূল চক্রী তাদের গদিচ্যুত হওয়ার শাস্তির অঙ্গীকার এই বিজেপির তরফে মুক্তিপ্রাপ্ত এই গান। রাজ্যকে লুট করছে এবং এই লুট করাটা সাধারণ একজন প্রান্তিক গ্রামের সর্বহারা মানুষ থেকে শুরু করে শিল্পপতি, বিজনেসম্যান, সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনার্স কেউ এই আওতার বাইরে নয়। 4,000 কোটি টাকা রাজ্যের কোষাগারে রাজস্ব আসার বদলে কখনো সিঙ্গাপুর, কখনো দুবাই, কখনো লন্ডন, কখনো হাওলা, কখনো হুন্ডি, সব টাকা সাইফন হয়ে বাইরে চলে যাচ্ছে।
এভাবে হীরক রানী বাই বাই গানে স্পষ্টভাবে স্পষ্ট কথা বলা হয়েছে দাবি বিজেপির। রাজ্য জুড়ে সমস্ত ক্ষেত্রে দুর্নীতির আবহে যে রাজ্যের সাধারণ মানুষও হীরক রানীর বিদায় চায়, এমন দাবি শোনা গেল বিরোধী দলনেতার গলায়। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে দীপাঞ্জনা সাউ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।